স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ভূমিকা নিয়ে চলছে আলোচনা। কোন পথে হাঁটছে বিএনপি রাজনীতি তা নিয়েও আছে নানা কথা। কতটা বদল হচ্ছে রাজনীতির গতিপথ, এসব নিয়ে আজকে আলোচনা। কিসের ইশারা? কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। স্বাগত আপনাদের। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমরা বিভিন্ন সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কথা শুনি বটে, কিন্তু এই যে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে কোন্দল, দৃশ্যমান সংঘর্ষ, এ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তৈরি হয় কিনা? আমি আজকের ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 144 ধারা দিতে হয়েছে মন্ত্রী একটি হাসপাতাল, পশু হাসপাতাল উদ্বোধন করতে আসবেন বলে। স্থানীয় আওয়ামী লীগের যে সভাপতি আছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম উবায়দুল মুক্তাদির চৌধুরী, তিনি তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি বলেছেন যে সব কাজ মন্ত্রী একাই করতে চান। হরতাল দেওয়া হয়েছিল তার আগে। আপনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা এই ধরনের কোন্দলের মধ্যে? দেখুন, একটি আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আহ্বানে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং এর পরে দীর্ঘ সেই 75-এ জাতির জনককে হত্যা করার পরে প্রায় 21 বছর পর আজকের যিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী, তিনি 81 সালে যখন ফিরে আসলেন দেশে, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক জীবনের ঝুঁকি নিয়েছেন, তারপরে দলটিকে সুসংগত করেছেন এবং 21 বছর পর, 75-এর পরে 21 বছর পরে 1996-তে তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেন। এরপর থেকে তিনি কি করছেন সেটা জাতির কাছে, এটা জাতি জানে, জাতি দেখেছে। পরবর্তীতে যখন 2008-এর নির্বাচনের পরে পরপর 2 টার্ম, অর্থাৎ 9 এবং 14, 2 টার্মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার দল আজকে সরকার পরিচালনা করছে এবং এই সরকার পরিচালনা করতে গিয়ে আজকে দেশকে কোথায় তিনি নিয়েছেন, কোন অর্জনের পথে নিয়েছেন, সেটাও কিন্তু শুধু আমাদের দেশে নয়, বিশ্ববাসীও দেখছে এবং বিশ্ববাসী কিন্তু এটা প্রশংসাও করছে। একটি বড় দল এবং বিশেষ করে সরকারে থাকাকালীন অবস্থায় সেখানে অনেক রকমের টানাপোড়েন থাকবে দলের ভিতরে, কিন্তু তারপরেও যেটি আপনি যদি দেখেন, কিছুদিন আগে যখন কাউন্সিল হলো, আওয়ামী লীগের যে জাতীয় কাউন্সিল হলো, সেই কাউন্সিলে দেখুন সারা দেশের থেকে নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে এই কাউন্সিলটি করেছে এবং কোনো হট্টগোল ছাড়া, কোনো মানে মারপিট ছাড়া সুশৃঙ্খলভাবে একটি কাউন্সিল হয়েছে। ঢাকা আসলে তো তারা মারপিট করে না, মারপিট নিজে নিজের জায়গায় করে, সেটা সুশৃঙ্খলভাবে হয়েছে এবং দলের নেতৃত্বও কিন্তু সুন্দরভাবে গঠিত হয়েছে। সেটা নিয়েও কিন্তু বাইরে খুব বেশি একটা বড় ধরনের সমালোচনা, প্রতিক্রিয়া কিন্তু নেই। এখন আসুন, আপনি যেটা বলছেন যে যার যার এলাকায় কিছু কিছু এলাকা আছে যেখানে সেখানকার যারা এমপি বলুন বা মন্ত্রী বলুন অথবা দলের যারা নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক অথবা উপজেলাতে যারা আছেন, তাদের মধ্যে ব্যক্তিগত কিছুটা ইগোর কারণের জন্যে অথবা ব্যক্তিগত স্বার্থ অথবা ব্যক্তিগত মানে যাকে বলে সম্পর্কের অবনতির কারণের জন্য কিছু কিছু জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে, যেটি কিন্তু দল কিন্তু কোনোভাবে এগুলো কিন্তু মেনে নিচ্ছে না। কিছু কিছু জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী নিচ্ছে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, নাসিরনগরে এত বড় একটা ঘটনা ঘটেছে, আমরা শুনেছি সেটি হচ্ছে যে মৎস্যমন্ত্রী সাইদুল হক এবং আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মুক্তাদির চৌধুরীর অভ্যন্তরীণ বিরোধ বা কোন্দলের কারণে সেটি হয়েছে। আজকেও বিজয়নগরে এরকম কোনো ঘটনা ঘটেনি বটে, কিন্তু পুলিশ অফিসারের মাথায় ইট লেগেছিল, ওসির মাথায়, উনি মারা যেতে পারতেন, আরো বড় ঘটনা হতে পারতো। দল কি ব্যবস্থা নিয়েছে আসলে 2 বছর ধরে? দল কিন্তু আপনি যদি সাইদুল হকের মতো আছেন, উবায়দুল মুক্তাদির চৌধুরী মতো আছেন, আপনি দেখেছেন দল কিন্তু প্রধানমন্ত্রী তার নিজের দলের অনেক বড় বড় নেতাকেও কিন্তু তিনি বিভিন্ন সময় তাদের যে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অথবা বক্তব্যের জন্য তিনি কিন্তু দল থেকে, এমনকি মন্ত্রিপরিষদ থেকেও তারা বের করে দিয়েছেন।
এবং অনেককে পরবর্তীতে নির্বাচনের সময়ও কিন্তু তাদের অনেককে নির্বাচনের মনোনয়নপত্রও দেননি। এখানে বড় যেটি হলো যে বড় দলে আপনি দেখুন, ভারতের দিকেও তাকিয়ে দেখুন না, জি। কংগ্রেস বলুন, বিজেপি বলুন, বড় দলে প্রত্যেকটি জায়গাতে কিন্তু কিছু না কিছু টানাপোড়েন থাকবে। কিন্তু তারপরেও সেটি হলো যখন কোনো একটি বৃহত্তর রাজনৈতিক মানে দলের কোনো রাজনৈতিক কর্মসূচি থাকবে, তখন কিন্তু সবাই একমত হয়ে আসেন। যেমন ধরেন জঙ্গি দমন অভিযানে আজকে দল কিন্তু একভাবে আছে। যদি বলেন আপনার বিরোধী দলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটি মোকাবেলার প্রশ্নে যদি আসে, তাহলে কেন্দ্রীয়ভাবে যেসব বিয়ে নেওয়া হয় সেগুলো হয়তো একমত নাম জানি না। ইকবাল ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব শওকত মাহমুদ আপনার কাছে আসতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগ গতবার একতরফা নির্বাচন করতে পারলো, এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এত সহজ হবে না, দেশবাসী একতরফা নির্বাচন হতে দেবেন না। আমরা যেটি মনে করি যে গতবার নির্বাচনে না যাওয়া ছিল বিএনপির সিদ্ধান্ত, এবার বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না সেটা দেশবাসী কিভাবে সিদ্ধান্ত দিবে, বা দেশবাসী কিভাবে সেই একতরফা নির্বাচন ঠেকাবে? কারণ বিএনপি মনে করে যে বিএনপির যে এই আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে দেশবাসী আছে এবং দেশবাসী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। গতবার ছিল না, গতবার যে দেশবাসী বিএনপির সঙ্গে ছিল, এটা প্রমাণই হচ্ছে দেশবাসী গতবার ভোট কেন্দ্রে যায়নি। ওকে, ভোট কেন্দ্রে না যাওয়াটা বিএনপির যে আহ্বানে তারা সাড়া দিয়ে তারা ভোট কেন্দ্রে যায়, কিন্তু নির্বাচন তো একটা প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচন যে আমি প্রার্থী দিলাম, আমি ঘোষণা দিলাম, 154 জন নির্বাচিত হয়ে গেল, সেটা তো জন্য ভোটারের দরকার হয়নি। তো সরকার মনে করেছে যে দেশবাসী আমাদের পক্ষে নেই বলি 154 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। এবং বিএনপি যেহেতু মনে করে দেশবাসী বিএনপির সঙ্গে আছে এবং একবার নির্বাচন করিয়ে নিয়েছে প্রশাসনিকভাবে এবং বিদেশি ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে, যেটা ভারতের পররাষ্ট্র সচিব এসে নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করার জন্য তিনি পরামর্শ দিয়ে গেলেন। তো এখন রাশিয়া আমেরিকান ইলেকশন হ্যাক করেছে কিনা এটা নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে, আর আমাদের এখানে তো প্রকাশ্যে হস্তক্ষেপ করেছে। যাই হোক, আপনি যে কথাটা বলছেন, আমরা মনে করি যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন করছি এবং নির্বাচনের পরিবেশ তৈরি হলেই বিএনপি নির্বাচনে যাবে, এই কথাটা তিনি বলেছেন। সেই পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হলে অবশ্যই বিএনপি সেই নির্বাচনে যাবে। এটাই হচ্ছে বিএনপির এই কথার ভিত্তি। কিন্তু বিএনপি, আমি যতদূর বুঝি যে গতবার বিএনপি নির্বাচনে আসে নাই বলে আওয়ামী লীগের পক্ষে আপনি যেরকম বললেন মানে নির্বাচনটি অনেক সহজ ছিল, তো এবারও তো বিএনপি কে আওয়ামী লীগ দূরেই রাখতে চাইবে নাকি? মানে আপনি যে কথাটি বলছেন যে গতবারের ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে গতবারের প্রেক্ষাপট এবারের প্রেক্ষাপট এক হবে না। ওকে, এক হবে না, কারণ জনগণ একতরফা নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র দেখেছে, সেই গণতন্ত্রের পুনরাবৃত্তি জনগণ চাইবে না। আমরা বিভিন্ন জায়গায় এই যে জনগণের সঙ্গে মত বিনিময় এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেখছি যে জনগণ আর একতরফা নির্বাচন মেনে নিতে চাই। এখন একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন যেটা হয়েছে, মনে করেন সরকার একটা জবরদস্তিমূলকভাবে নির্বাচন করেছে, কিন্তু সরকারেরও এই জবরদস্তিমূলক নির্বাচন আর করা সম্ভব হবে কিনা, এটা সরকারের মধ্যে যেমনি ভাবনা আছে, একইভাবে আমরা মনে করি যে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব। যেমন আপনি কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন আপনি লক্ষ্য করবেন যে নির্বাহী বিভাগ বা সরকার, শাসক দলের নেতাকর্মীরা বা ক্যাডাররা তারা যেভাবে ভোট কেন্দ্র দখল করেছে, সেখানে কিন্তু জনগণ সেখানে প্রতিরোধ করেছে। জনগণ প্রতিরোধ করেছে এইভাবে, জনগণ তাদের ভোট দিয়ে এবং জনগণ ভোট কেন্দ্রে ছিল, যদিও বারবার হামলা হয়েছে, সেখানে জনগণ দাঁড়িয়েছিল। তা আমরা মনে করি যে এই নির্বাচন থেকে যে জনগণ যে দাঁড়ানোর যে একটা মানে দৃষ্টান্ত তৈরি করেছে, সেই দৃষ্টান্ত এটা আবার মানে হবে ইনশাল্লাহ জাতীয় সংসদ। আমি যেটি বুঝতে চাইছি সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বিএনপি কুমিল্লা নির্বাচনে অংশগ্রহণ করেছে বলে বুঝতে পেরেছে যে জনগণের কোথায় অংশগ্রহণ বা আর একটু যেটিকে আপনি ভোট দখল বলছেন সেখানে প্রতিরোধ করার, কিন্তু বিএনপি তো গতবার নির্বাচনে অংশই নেয়নি। এবার কি তারা নির্বাচনে আগে অংশ নেবে নাকি নির্বাচনে, মানে কি ফর্মুলাটি কি হবে? মানে আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে, পরিবেশ যদি সৃষ্টি না হয়, পরিবেশ বলতে আমি কি বোঝাই, যেমন আপনি নির্বাচনের আগে 3 মাস সময় নির্বাচন কমিশনের হাতে তারা ইলেকশনের শিডিউল অ্যানাউন্স করলো, প্রার্থী তার ঘোষণা করলো, কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা আছে, সেখানে আপনি মুক্ত রাজনৈতিক তৎপরতার কোনো সুযোগ নেই। আমি আমার এলাকায় যদি সভা করতে যাই, পুলিশ সেখানে বাধা দেয়, সভা করতে দেয় না।
আপনি মনে করেন যে এটা তো নির্বাচন কমিশনের বিষয়, শুধু নির্বাচন কমিশনের 3 মাসের বিষয়। মুক্ত রাজনৈতিক পরিবেশ যদি না থাকে, আমার নেতা কর্মীরা যদি পালিয়ে বেড়াতে থাকে, তাহলে আমি কিভাবে নির্বাচনে যাব? মনে করেন 1 বছর 1.5 বছর পরে নির্বাচন হবে। এই নির্বাচনের পরিবেশের জন্য তো যারা সম্ভাব্য প্রার্থী তারা তো মানুষের সঙ্গে দেখা করবেন, তারা উঠান বৈঠক করবেন, জনসভা করবেন। সেই মুক্ত রাজনৈতিক তৎপরতার পরিবেশ নেই এবং মিথ্যা মামলা এবং নানা হয়রানিমূলক অবস্থার কারণে। আপনারা এটা কিভাবে এনশিওর করবেন মুক্ত রাজনীতি? আমরা এনশিওর করতে চাই সেটা আমরা যে আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে একটা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দেওয়া হবে, তার আগে আমরা এই নির্বাচনের পূর্বে মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেখানে বিএনপিকে জনসভাই করতে দেওয়া হয় না। ওকে, তো বিএনপি তার কথাটা বলবে কিভাবে? বিএনপি চেয়ারপারসন যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেটা তার অনুষ্ঠানটা লাইভই করতে দেওয়া হয় না। এটা আপনারাও ভালো বলতে পারবেন, রাইট? তো সেইখানে যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, তাহলে নির্বাচনের পরিবেশটা সৃষ্টি হবে কিভাবে? সেই কারণে আমরা বলছি যে সুষ্ঠু নির্বাচন আদায়ের আন্দোলনটা জরুরি, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে দেখা যাবে জনগণ আমাদের সঙ্গে আছে কি নাই, এবং সরকারকে আমরা বাধ্য করতে চাই সেই ধরনের পরিবেশ যেন সৃষ্টি করে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমি একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে বিএনপি নিয়ে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার একটি মন্তব্যের প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বিএনপিকে বলেছেন বেপরোয়া ড্রাইভারের মতো। তিনি বলছেন দলটি রাজনৈতিক দুর্ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। রাজনৈতিক দুর্ঘটনা বলতে আসলে কি হতে পারে বলে আপনি আমাদেরকে যদি একটু আলোকপাত করেন, রাজনীতিতে কোনটি দুর্ঘটনা, মানে এটি নিয়ে একটু আপনারা একটু ব্যাখ্যা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিএনপিকে বেপরোয়া ড্রাইভারের মতো বলতে আসলে আপনিও সেটি সেরকম বুঝেন কিনা, তার আগে আমাদের একটি প্রশ্ন ছিল, দর্শকরাও একটি প্রশ্ন করছেন। আমি কুমিল্লার নির্বাচনের কথা শওকত মাহমুদ ভাই বলছিলেন, কুমিল্লার নির্বাচনে আগে আমি গিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই আমাকে বলেছিলেন যে যদি মনিরুল হক সাক্কু এই নির্বাচনে জিতেন তাহলে তাকে কিন্তু জেলের ভাত খেতে হবে। ঘটনাটি প্রায় সত্য হতে যাচ্ছে কিনা। হামলা মামলা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম নিবর্তনের এই চিত্রটি মনে রেখে যদি একটু বলতেন। তার আগে যেটা বলতে চাচ্ছি, আমাদের শওকত মাহমুদ সাহেব বললেন যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে। আওয়ামী লীগ কিন্তু একতরফা নির্বাচন করতে যায়নি। যদি আমরা যদি সেই সময় মিডিয়া দেখি, আমরা যদি সত্যকে যদি বিকৃত না করি, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু একতরফা নির্বাচন করবেন না বলেই তিনি নিজের উদ্যোগ নিয়ে সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি কিন্তু টেলিফোন করেছিলেন, এবং তিনি সেই সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্যে তিনি কিন্তু সেখানে মন্ত্রী পরিষদে তার সদস্যকে নেওয়ার জন্য কিন্তু তিনি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিএনপি সেটি গ্রহণ করেনি, বেগম খালেদা জিয়া সেটাকে প্রত্যাখ্যান করেছেন, এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন তারা করবেন না। একটি দল নির্বাচন করবেন কি করবেন না সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে, কিন্তু তারা কিন্তু নির্বাচন করবেন না এই কথা বলেই কিন্তু ক্ষান্ত হননি। নির্বাচন করতে দেবেন না বলে তারা কিন্তু আহ্বান জানিয়েছিলেন। তারপরে নির্বাচন হয়েছে, সারা দেশে জ্বালানি পোড়ানি হয়েছে, 500 সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং রিটার্নিং অফিসারদেরকে বোমা ফেলা হয়েছে ইত্যাদি। সেই ঘটনাগুলো আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। তারপরে দেখুন, যেটি বলেছিলেন আপনি যে জনগণ সাথে ছিল কিনা, দেখুন সেই জ্বালানি পোড়ানি তো জনগণ সাথে ছিল না। পরবর্তীকালে এই নির্বাচন তাদের ভাষায় গ্রহণযোগ্য নির্বাচনটাকে বাতিল করার জন্যে জনগণকে সাথে নিয়ে কিন্তু তারা কোনো আন্দোলন তৈরি করতে পারেননি, যেটি আওয়ামী লীগ 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু তারা নির্বাচন হয়েছে। কারণ রাজনীতি এত বেশি পুলিশ নিয়ন্ত্রিত, এত বেশি আইন নিয়ন্ত্রিত ছিল না। আপনার নিশ্চয়ই মনে থাকবে জনাব ইকবাল সোবহান চৌধুরী, যে আন্দোলনের কথা আপনি বলছেন, সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তাকে প্রায় গৃহবন্দী, বা আমি যদি এটাকে অফিস বলে, অফিসের সামনে তাকে গৃহবন্দী করে রাখা সেই বালুর ট্রাকের। আপনি যদি ঢাকা শহরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল সারা দেশের সঙ্গে সরকারিভাবে। আপনি যদি সেটা বলেন, 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন যখন হলো,
তারপরে যখন তারা নির্বাচিত হয়ে গিয়েছিলেন সেই সময় কি বিরোধী দলকে একেবারে ফুলের তোড়া দিয়ে রাজপথে তাদেরকে কি অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? 2001 সালে নির্বাচনের পরে আওয়ামী লীগ ঘরবাড়িতে থাকতে পেরেছিল? ঘরবাড়িতে গৃহবন্দী থাকাটা তো তার নিজের। আপনি সে সময় রাজপথে অনেক মনোযোগ দিয়ে দেখেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যেই পরিস্থিতি আসলে বিএনপি যেই দুর্ভোগ 30 দিনের মাথায় মেনে নিয়েছিল যে জনগণকে আর এই দুর্ভোগের মধ্যে রাখতে দেওয়া যায় না, আওয়ামী লীগ সরকার সেটি মনে করেছে যে আমরা সেটি মোকাবেলা করব, সেই জন্য সেটি এরকম মনে হয় না? এখানে কিন্তু একটা জিনিস হলো বিরোধী দলের চেহারা আর সরকারি দলের চেহারা কিন্তু নতুন নয়। রাইট। আপনি যদি অতীতের বিরোধী দল দেখেন, যারা বিরোধী দলে ছিল আর যারা সরকারি দলে ছিলেন, তারা কি কি কাজগুলো করেছেন বিরোধী দলের প্রতি, সেগুলো যদি আপনি মিডিয়া খুলে দেখেন তাহলে ইতিহাস কিন্তু সমান, একই রকম প্রায়। তাই প্রশ্ন যেটা হলো আপনি আন্দোলনটা করতে পেরেছেন কিনা, জনগণকে সাথে নিয়ে আপনি সেই রকম একটা আন্দোলন করতে পেরেছেন কিনা, সেটাই হলো আপনার আমি একদম বিএনপি পারে নাই, কিন্তু এখন যে বিএনপি কে মামলা হামলা দিয়ে একেবারে পর্যদস্ত করে রাখা হচ্ছে, আপনি সেটা যদি বলেন নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না যখন 96 সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন আন্দোলন করছিল এবং অন্যান্য দলও তখন আন্দোলন করছিল, জাতীয় পার্টিও করছিল, সেই সময় প্রেস ক্লাবের সামনে এই মন্ত্রীরা বেগম মতিয়া চৌধুরী বা অন্যান্যরা, সাজেদা চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীরা কিভাবে তারা নিগৃহীত হয়েছিলেন, পুলিশ তাদের সাথে কি ভালো ব্যবহার করেছিলেন, সেটা কি সবাই ভুলে গিয়েছে? কিন্তু প্রশ্নটা হলো যে আপনি এগুলো মোকাবেলা করে আপনার দলকে সাথে নিয়ে, নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সংঘবদ্ধ করে আপনি আন্দোলন করতে পেরেছেন কিনা, সেটাই হলো রাজনৈতিক দল হিসাবে আপনার সার্থকতা অথবা ব্যর্থতা। আওয়ামী লীগ সেটি সফল হয়েছে, বিএনপি সেটি করতে পারেনি। কেন করতে পারেনি সেটার মূল্যায়ন বিএনপি করবে। কিন্তু আরেকটি কথা আমি বলতে চাই যে আজকে যে বিএনপি আগামীতে নির্বাচন করবে কি করবে না, আবার বিএনপির নিজের উপরেই সেটা। আওয়ামী লীগ কিন্তু বা সরকার চায়, এই কথাটি বারবারই বলে দেওয়া হয়েছে, যে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন চায়। আরেকটি কথা শওকত মাহমুদ সাহেব বললেন যে 2014 নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে কথা বলেছিলেন। নিশ্চয়ই আমরা ভুলে যাইনি 2001 সালে নির্বাচনের আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট কার্টার সাহেব এসেছিলেন এবং দুই নেত্রীকে, না কার্টার মার্কিন সাবেক প্রেসিডেন্ট বলেছেন, কার্টার এসেছিলেন, কার্টার এসে দুই নেত্রীকে বসিয়ে এই তারা মানে নিয়েছিলেন যে যেন নির্বাচন সবাই অংশগ্রহণ করে এবং নির্বাচনের যে রেজাল্টটি হয় সেই রেজাল্টটি যেন গ্রহণ করে নেয়। অর্থাৎ সবাই চায় এদেশে একটি নির্বাচন। কিন্তু এটি আর ওটি কি মিললো ইকবাল ভাই? মানে দুটি উদাহরণ কি মানে আমার আপেলের তুলনা হলো ভারত তো এসে বলে নাই যে বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন কথাই বলে নাই। ভারত সে সময় জাতীয় পার্টিকে বলেছে নির্বাচনে অংশ নিতে। না বলেছে, কিন্তু পররাষ্ট্র সচিব এই কথা বলতে পারেন কিনা? আরেক দেশের পররাষ্ট্র সচিব তিনি বলেন নাই যে বিএনপি কে নির্বাচনে নেওয়া যাবে না, এই কথা কিন্তু তিনি বলেন নাই। এখন বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা বিএনপির সিদ্ধান্ত। কিন্তু বড় প্রশ্নটি যেটা হলো যে রাজনৈতিক দল নির্বাচন না করলে কি হয় সেটা কিন্তু আবার সেটা যদি কুমিল্লার নিদর্শন আপনি বললেন, কুমিল্লার কথাটি দেখুন, একটি কথা হলো যে কুমিল্লাতে নির্বাচন হয়েছে, তার আগে নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে। আপনি যদি বলেন যে নারায়ণগঞ্জে সরকারি দলের যে যিনি নমিনি ছিলেন বেগম আইবি, তিনি কিন্তু জিতেছেন। দলের পক্ষ থেকে মূল্যায়ন যেটি করা হয়েছে এবং প্রকাশ্যে বলা হয়েছে, কুমিল্লাতে নিজের দলের ভিতরে যে মতপার্থক্য ছিল বা কিছুটা সেখানে ঐক্যের কিছুটা দুর্বলতা ছিল, সেই কারণের জন্য তারা বলেছেন যে আমরা এই পরাজয় আমাদের হয়েছে। আমার প্রশ্নটা ছিল অন্য। আরেকটি প্রশ্ন বলি, যদি সরকার সেখানে এবং সরকারি দল সেখানে যদি সেইভাবে চাইতেন যে কাম হোয়াট মে আমরা এটাকে দখল করে নেব, তাহলে কি জনগণকে সেখানে ঠেকাতে পারেন? সেটি করেন নাই। কিন্তু আমি বলছিলাম যে আমি যাদের সঙ্গে কথা বলেছি কুমিল্লা শহরে, তাদের অধিকাংশ আমাকে বলেছেন যে নির্বাচনে জিতলে সাক্কুকে জেলে থাকতে হবে। সেটি মানে আওয়ামী লীগ কেন এত প্রেডিক্টেবল হবে? না না,
সেটা প্রশ্ন যদি হয় আইনের ঊর্ধ্বে নিশ্চয়ই কেউ না। 2008 সালে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই মামলাটি তার বিরুদ্ধে হয়নি। নির্বাচনে জিতলে আইনের নিচে চলে যায়, সেটি একটি মানে এটা আপনি যদি বিরোধী দলে থাকেন সব সময় কিন্তু এই প্রশ্নগুলো সরকারি দলের, আমরা যে কথাটি বারবার বলতে চাই, সুস্থ রাজনীতি যদি থাকে দেশের ভিতরে এবং বিরোধী দল এবং সরকারি দল যদি একটি জায়গাতে যদি একমত হয়ে, যদি ভারতেও দেখুন তারা আজকে যখন জাতীয় প্রশ্ন থাকে সেখানে কিন্তু আসেন তারা একমত হয়। আমরা একটু শওকত ভাইকে শুনতে চাই। শওকত ভাই, আমার প্রশ্নটি করার আগে এই ব্যাপারে একটু আপনার মন্তব্য শুনে নিব। কোন ব্যাপারে? এই যে ইকবাল ভাই যেটি বলছেন যে আসলে বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারছে, বিএনপি জনসম্পৃক্ত নয়, আওয়ামী লীগ জনসম্পৃক্ত ছিল, সেই জন্য নির্বাচনটি আসলে একতরফা, যেটি আপনারা বিএনপি প্রতিহত করতে চাইছিল, সেখানে আওয়ামী লীগের আসলে কি করার থাকে? আমি কথা বলার আগে আমি ভুলে গিয়েছিলাম একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যে ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যে আমি 2015 সালের 17 আগস্ট আপনারই সঞ্চালনায় ইকবাল ভাইয়ের আমি একটা টক শোতে ছিলাম এবং সেই টক শোতে অংশগ্রহণ শেষে পরের দিন আমি গ্রেপ্তার হই এবং গ্রেপ্তারের প্রায় 10 মাস 10 দিন জেলে থাকার পর আমি জেল থেকে বেরিয়ে এসেছি। প্রায় 60-62টা মামলা আমার বিরুদ্ধে আছে। তো আবার কথা বলার সুযোগ হয়েছে, কথা বলবো। তা আমার প্রশ্নটি হচ্ছে যে আমার মন্তব্যের বিপরীতে তিনি মন্তব্য করেছেন। আমি এই কথা স্পষ্ট করেই বলি যে বিএনপি আহ্বানে দেশবাসী সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। যখন জনগণ অহিংসভাবে একটি নির্বাচনকে প্রত্যাখ্যান করে, সেই নির্বাচনের কে প্রতিহত করা এটা আপনা আপনি প্রতিহত হয়ে যায়। শওকত ভাই, আমি কথাটি বলছি। এখন আপনি যদি আমাকে প্রত্যাশা করেন যে আমি এখন বোমা বন্দুক নিয়ে আমি কেন নামলাম না, কেন ঠেকাতে পারলাম না, সেই পরিস্থিতিকে যদি আমাকে ঠেলে দিতে চান, আমি মনে করি সেটা একটা বড় ফাঁদ। আমাদের আহ্বানে ইকবাল ভাই, আমি আপনার সময় কথা বলিনি, আমি যে কথাটি বলতে চাই, আমাদের সঙ্গে জনগণ ছিল, আমরা নির্বাচন প্রতিহত করার জন্য জনগণকে ডাক দিয়েছি, জনগণ সাড়া দিয়েছে এবং আওয়ামী লীগ এই প্রতিহতের ডাকে, বর্জনের ডাকে, প্রতিহতের ডাকে তারা আগেভাগেই 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছে, তাদের জনগণকে ভোটদানের সুযোগ দেয় না। তো এরপরে আর প্রতিহত ওই সহিংস তৎপরতার কোনো প্রশ্নই উঠে না। আমি মনে করি যে একটা সেকেন্ড যদি একটু কথা বলতে দেন শওকত ভাই, বিএনপি সে সময় নির্বাচন প্রতিহতেরই ডাক দিয়েছিল এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে দেশের অনেকগুলি জায়গায় আসলে ভোটের আগেই যে মানে যারা ভোট পরিচালনা করবেন তাদের কেউ কেউ মারা গিয়েছিলেন, তাদেরকে আক্রমণ করা হয়েছিল, অনেকভাবেই ভোটটি প্রতিহত করা হয়েছিল। 15 ফেব্রুয়ারিতে হয়েছে সেটি একটি, সেটা তো বাংলাদেশে আপনি যদি এখন শান্তিপূর্ণ প্রত্যাখ্যান ছিল না আর কি, শান্তিপূর্ণ প্রত্যাখ্যান আহ্বানটা তো শান্তিপূর্ণ ছিল। আমরা তো সেই কর্মসূচি ঘোষণা করিনি, আমরা বলেছি যে জনগণ নির্বাচন প্রতিহত করবে, জনগণ প্রতিহত করেছে, তারা ভোট কেন্দ্রে যায়নি, আমরা সেই কথাটি বলছি। এখন আপনি 15 ফেব্রুয়ারির কথা বলেন, যে নির্বাচনটা ছিল একটি সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন। বেগম খালেদা জিয়া ক্ষমতা থেকে চলে যাবেন, এটাই ছিল আওয়ামী লীগের দাবি, এবং ক্ষমতা থেকে চলে গেলে তিনি কোথায় ক্ষমতা হস্তান্তর করে গেলেন, সেই কারণেই তিনি নির্বাচন করে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকার নির্বাচন দিয়েছেন। আমি এটার বিস্তারিত আমি যেতে চাইনি, এটা একদম সিম্পল ইকুয়েশন, তিনি সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। এখন আপনি আসেন যে বিএনপি আন্দোলন করতে পেরেছি পেরে না, আমাদের আন্দোলনের একটা বড় সুফল হচ্ছে গোটা বিশ্ব, একমাত্র ভারত ছাড়া হয়তো গোটা বিশ্বই এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এবং কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচন দেখতে আসেনি। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে এই নির্বাচনে বিএনপি না এলেও বিএনপির একটা অংশ নির্বাচনে আসবে, বিএনপির একটি নেতা ও কর্মী দল ত্যাগ করে কিন্তু সেই আমি যারাকে ছোট্ট একটি মন্তব্য করে নি, আপনি যে প্রশ্নটা ইকবাল ভাইকে করেছিলেন যে ওবায়দুল কাদেরের মন্তব্য যে বেপরোয়া গতিতে চালালে দুর্ঘটনা হবে, ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন যে এই দেশের সবচেয়ে ব্যর্থ যোগাযোগ মন্ত্রী, তার আমলে সড়ক দুর্ঘটনায় এত লোক মারা গেছে, অন্য কোনো আমাদের মারা যায়নি। এখন উনি যখন এই বেপরোয়া ড্রাইভারদেরকে থামাতে পারেন না, এখন বিএনপি যদি বেপরোয়া ড্রাইভার হয় উনি থামাতে পারবেন কি করে, সেটাও তো একটা প্রশ্ন। স্বাগত, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে না ইকবাল ভাই আমাদের একটা বিরতি নিতেই হবে। স্বাগত ভাই, বিরতির পর যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন যে পৃথিবীর কোন দেশ বাংলাদেশের রাজনীতি মানে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলেছে, এক, আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়া বিএনপির যে বিরূপ মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করতে চাই যে বিএনপি আগেই বলেছে এবং আমরা গেজেট নোটিফিকেশনে দেখেছি যে বিএনপি গেজেট নোটিফিকেশন করেছিল যে কওমি মাদ্রাসার মাস্টার্সের স্বীকৃতি, সেক্ষেত্রে বিএনপি যেটি করলে ঠিক, আওয়ামী লীগ করলে সেটি কেন বেঠিক হবে, সেটিও যদি আমাদের একটু বলেন। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশের স্বাগত ভাই। দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ বা গ্রহণযোগ্য নয় এরকম কোন বিদেশি সরকার মানে এরকম বলেছে কিনা, আরেকটি হচ্ছে যে কওমি মাদ্রাসার স্বীকৃতি যেটি বিএনপি দিয়ে গিয়েছিল বা বিএনপি গেজেট নোটিফিকেশন করেছিল সেটা আওয়ামী লীগ করলে কেন? সেটি আপনার স্পষ্ট মনে আছে এবং এখনো যুক্তরাষ্ট্র ইইউ তারা কিন্তু 2014 নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন এখনো বলে না, এখনো তা কিন্তু তারা বলে না। শুধুমাত্র ভারত এবং আরো দু একটি দেশ থাকতে পারে, কিন্তু অধিকাংশ দেশই যারা বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমরা এই নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন মনে করি না। এখন সরকারের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ এটা রাখতে হয়, কারণ একটা গ্রহণযোগ্য নির্বাচন না হলেই তো বাংলাদেশের দূতাবাস আর ওয়াশিংটন থেকে তো উঠিয়ে দেবে না, ওয়ার্কিং রিলেশন রাখতে হয়, সেই কারণেই তারা রেখেছে। কিন্তু নির্বাচনকে তারা গ্রহণ করেনি এবং বারবার তারা বলছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন অবশ্যই করতে হবে। এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হয়নি, সেই কথাটিকে তারা বলেছে। এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি সেটি আমারও মনে পড়ে স্বাগত ভাই, তারা এটি বলেছে, কিন্তু এটি গ্রহণযোগ্য নয় সেটা আমার মনে পড়ে না। আপনি শব্দের পার্থক্য করছেন। অংশগ্রহণমূলক, অংশগ্রহণমূলক এই কেন্দ্রে তো আমরা আগেই বলেছি যেখানে ভোট কত ভাগ পড়েছে, এটা তো ভোটের পার্সেন্টেজের অনুযায়ী বিএনপি যদি বর্জন করে তাহলে অংশগ্রহণমূলক হবে না। না, বিএনপির বর্জনের কারণে জনগণ বর্জন করেছে, জনগণ ভোট কেন্দ্রেই যায়নি। আমার এলাকাতে মতিন কসু সাহেব 2.5 লাখ ভোটার 2.25 লাখ ভোটই পেয়েছেন, অথচ ভোট কেন্দ্রের লোক নাই। তো আপনি এই নির্বাচনকে আপনি নির্বাচন বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু এটা গ্রহণযোগ্য তো নয়, সেই পয়েন্টে আমি বলছি। এবং দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে কওমি মাদ্রাসার ব্যাপারটা, আমার কাছে আশ্চর্য মনে হয় যে একটা গবেষণা নিবন্ধ দেখেছিলাম 2008 বা 2009, যেখানে একজন আমেরিকান গবেষক প্লাস আমাদের দেশেরও একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, তাদের একটা যৌথ প্রবন্ধ ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীতে কওমি মাদ্রাসার 30% ছেলে সেনাবাহিনীর ভিতরে আছে এবং কওমি মাদ্রাসা একটা জঙ্গি তৈরির কারখানা, এমন একটা মন্তব্য ছিল। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। এই যে বিরাট একটা আপনার মানে আমি বলবো যে একটা বিপরীত ধর্মী একটা বিরাট একটা এই ডিগবাজিটার পেছনে এটা কওমি মাদ্রাসার স্বীকৃতির বিরুদ্ধে বিএনপি না, বিএনপির সময় এটা গ্যাজেট হয়েছিল, কিন্তু সেই গ্যাজেটটির বাস্তবায়নে এই সরকার টালবাহানা করছিল। এখন তারপরে সরকার হেফাজতের সঙ্গে একটা বৈরীমূলক অবস্থানে চলে যায় এবং হেফাজতের যে শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেই সমাবেশের উপর গুলি চালানো হয় এবং গভীর রাতে এটা নিয়ে অনেক দুইটা টিভি চ্যানেলকে বন্ধ করা, অনেক কিছু ঘটনা ঘটেছে এবং হেফাজত সেদিন আহত, নিহত এবং রক্তাক্ত অবস্থায় তারা রাজধানী থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এখন হেফাজতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে তার কাছে কওমি মাদ্রাসার স্বীকৃতি সনদ দিয়েছেন এবং সরকারের মন্ত্রীদের একাংশ বলছেন যে কওমি মাদ্রাসায় হলো প্রকৃত মাদ্রাসা শিক্ষা, তাদের সমর্থন করছেন। এটা কওমি মাদ্রাসার স্বীকৃতি আদায়ের বিষয়টা হেফাজতের আন্দোলনের একটা মূল এজেন্ডা ছিল এবং রাজনৈতিক বিষয়টা যে বাংলাদেশে ইসলামের কোনো মান মর্যাদা হানি হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা সোচ্চার ছিল। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে যে তাদের যে মানে আমি বলবো যে একটা রাজনৈতিক একটা সন্ধি হয়েছে, কিন্তু এটা রাজনৈতিক সন্ধি আমি বলতে চাই না। তারাও কিন্তু বলেনি যে আমরা সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে আপোষ করছি, কারণ তাদের উপর যে নির্যাতনটা হয়েছে এই নির্যাতনটা আমি মনে করি তাদেরকে যেই বাধ্য করা হয়েছে এবং তারাও কওমি মাদ্রাসার স্বীকৃতি এবং যেখানে হাজার হাজার তরুণের চাকরির প্রশ্ন জড়িত আছে সেই জায়গায় তারা গেছে। কিন্তু এটা তাদের এই মিলনের ফলে এটা কিন্তু জনগণ মনে একটা দারুণ প্রশ্ন আছে যে আলেম সমাজের মধ্যে একাংশ যদি যারা মানে এটা কথা আমাদের হাদিসেই আছে যে শাসকদের সঙ্গে যে আলেমরা উঠা বসা করেন তারা আসলে প্রকৃত আলেম কিনা, এগুলো একটা প্রশ্ন আছে এবং অনেক আলেম সরকারি চাকরি করতে চান নাই বলে তাদেরকে ফাঁসি দিতে হয়েছে। ইমাম আবু হানিফা, তারপরে সাইয়েদ কুতুব শহীদ, এদেরকে যেতে হয়েছে। তারপর আমি মনে করি যে এই কওমি মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে, এখন হেফাজতের তারা এই বিষয়ে তারা এটার বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে, কিন্তু এটি আমি মনে করি না এটি রাজনৈতিক কোনো আপোষ হয়েছে। রাজনৈতিক কোনো আপোষ হয়েছে বলে আসলে আওয়ামী লীগ বলছে না, কিন্তু আওয়ামী লীগের মনে কি এরকম একটি আশা আছে যে মানে এটি ভোটের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে? কারণ আমার কাছে এটি আওয়ামী লীগের রাজনীতিতে একটি শিফট মনে হচ্ছে। বলবে না, একটি কথা, হেফাজতের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শওকত মাহমুদ সাহেব বললেন শান্তিপূর্ণ ছিল। 13 সালের যে নির্বাচনকে বানচাল করা, প্রতিহত করার যে আন্দোলন, জ্বালানি পোড়ানি, আপনিও বললেন যে অনেক রিটার্নিং অফিসারকেও পুলিশকেও হত্যা করা হয়েছে, 500টি স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটাও শান্তিপূর্ণ
আন্দোলন ছিল 14 সালে এবং 15 সালে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না এটা বলে সারা দেশে 3 মাস যে তাণ্ডব হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে কি হয় নাই, বার্ন ইউনিটে যারা ভিকটিম হয়েছিল এখনো যারা আছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে সেটা কতটুকু শান্তিপূর্ণ ছিল। আমি আর এই প্রশ্নে যেতে চাই না। হেফাজতের যে আন্দোলনটি ছিল সেটি কি ছিল? দিনের বেলা যখন বায়তুল মোকাররমে যে তাণ্ডবটি হয়েছিল, মিডিয়ার মাধ্যমে কোরআন শরীফ পোড়ানোর যে ঘটনা, সেটিও কি শান্তিপূর্ণ ছিল? সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের সামনে যে জমায়েত হয়েছে, সেই জমায়েতে তাদের মূল ইয়েটা কি ছিল? সরকার পতনের। এবং বেগম খালেদা জিয়া তিনি তখন কিন্তু বিরোধী দলীয় নেত্রী হিসাবে রাতে বেলায় তিনি আহ্বান জানালেন। ইকবাল ভাই, আপনি যখন প্রসঙ্গটি তুললেন, আমি একটু প্রশ্ন করতে পারি যে ওরা কিন্তু ছিল যাত্রাবাড়ির ওখানে, এই বাংলাদেশ ব্যাংকের এই শাপলা চত্বরে যে তারা আসতে পারবেন সেই অনুমোদনটি দেওয়া হয়েছিল অনেক পরে, সেটি দেওয়া হলো কেন? কেন তারা মিটিং করতে চাচ্ছেন, সরকার যদি তাদেরকে বলা হয়েছে আন্দোলন করতে চাইছেন, তবুও এটা সরকার বিরোধী তো পরে তারা করেছেন। তারা দাবি জানিয়েছেন অনুমতি, না তারা অনুমতি চেয়েছেন যে তারা এখানে সমাবেশ করতে চায়, কিন্তু সমাবেশ 2 মাস আগে থেকে তারা সরকারের বিরুদ্ধে যত কথাই বলেন, সরকার যদি তাদেরকে অনুমোদন না দিত তাহলে বলতেন সরকার নির্যাতন নিবর্তন, আর সরকার তাদের কাছে বলেছে যে আমরা একটা সমাবেশ করব। হ্যাঁ ঠিক আছে, তারা সমাবেশ করবেন, কিন্তু সমাবেশের যে চরিত্রটি তারা দেখা দিলেন সন্ত্রাসী এবং তাণ্ডবপূর্ণ, এবং বেগম খালেদা জিয়া রাতে বেলা আহ্বান জানালেন ঢাকাবাসীকে যে আপনারা গিয়ে তাদেরকে সমর্থন দেন, খাওয়া নিয়ে যান ইত্যাদি ইত্যাদি। ইকবাল ভাই, আমরা একটা বিরতি নেই। আপনি এই জায়গা থেকেই আমাদেরকে একটু বলেন, এহেন হেফাজতে ইসলামের সঙ্গে এখন যে আওয়ামী লীগের সন্ধিটা হলো, যেটাকে শওকত ভাই একটা টার্মে নিলে যে ঠিক আসলে ভোটের সন্ধি হয় নাই বা নির্বাচনে, আমি যদি ঠিক বুঝি মানে রাজনৈতিক সন্ধি না, রাজনৈতিক সন্ধি নাই, সন্ধিটা আসলে কিসের, হেফাজতের সাথে কিসের সন্ধি আসলে আওয়ামী লীগ করলো, সেটি যদি আমাদেরকে একটু বলেন, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনি বিরতির আগে বলছিলেন হেফাজতে ইসলামী নিয়ে, আমরা জানতে চাইছিলাম এখনো হেফাজতে ইসলামী যাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন নেতিবাচক বিশেষণ আখ্যায়িত আপনারাই করেছেন, তার সাথে আওয়ামী লীগের যে এখন সখ্য, যেটি রাজনৈতিক সন্ধি নয় বলছেন শওকত মাহমুদ, আমরা জানতে চাচ্ছি সন্ধিটি আসলে কিসের? সন্ধিটা তো আপনি বলছেন। হ্যাঁ, আওয়ামী লীগ তো বা সরকার কোনো সন্ধির কথা বলেনি, এমনকি হেফাজতও কোনো সন্ধির কথা বলেনি। যেটি হলো হেফাজত সেই সময়ে যে তাণ্ডব করেছিলেন সেটার জন্য তাদেরকে পানিশ করা হয়েছিল। আজকে হেফাজত একটি দাবি নিয়ে গিয়েছে, আপনি বলেছেন সেই দাবিটি কিন্তু বিএনপির সময়ও কিন্তু এটি গ্যাজেট নোটিফিকেশন দিয়ে তারা কিন্তু গ্যাজেট নোটিফিকেশন করেছেন 2006 সালের ডিসেম্বরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই 9 বছর, এই 11 বছরে এটিকে আসলে কনসিডারই করা হয়নি। হঠাৎ করে হেফাজতের কথায় পাঠ্যপুস্তকে পরিবর্তন, হেফাজতের কথায় তাদেরকে স্বীকৃতি প্রদান, হেফাজতের কথায় আরো না, আপনি যেটা বলছেন সেটা আপনার ব্যাখ্যা হতে পারে যে হেফাজতের কথায় পাঠ্যপুস্তক পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু যদি হতো তাহলে পাঠ্যপুস্তকের যে ভুলগুলো হয়েছে সেগুলো আবার শুধরানো হলো কেন? আজকে প্রশ্ন হলো হেফাজতের কথাই তো ভুল শুধরানো হয়েছে, 26টি প্রস্তাব তারা দিয়েছে না, হেফাজতের কথায় যদি এই কথাগুলো যদি মানে পাঠ্যপুস্তকে যদি ঢোকানো হতো তাহলে আজকে সরকারের পক্ষ থেকে সেই ভুলগুলো কেন শুধরানো হচ্ছে? অর্থাৎ সেই সময় কেউ না কেউ এখানে সরকারের হয়তো দেখার অজান্তে তাদের এই ভুলগুলো হয়েছে, সরকার সেই ভুলগুলো স্বীকার করে আজকে কিন্তু পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হচ্ছে। যদি হেফাজতের কথাতেই যদি এটা হতো তাহলে তো তারা ভুলগুলি না, কিন্তু ইকবাল ভাই পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হয়েছে মোট 26টি। সেই 26টি হেফাজত এরকম আমি নিজে দেখেছি সেটি যে 26টি কথা বলেছে যে এই গল্প থাকতে পারবে না, এই গল্পের এইটা থাকবে, এই কবিতা বাদ দেওয়া হবে, এরকম 26টি প্রস্তাব সরকার শুনেছে। না, সরকার শুনেনি। সরকার যদি তাই শুনতো তাহলে আজকে এই যে পরিবর্তনগুলো আবার নতুন করে হচ্ছে, এই শিক্ষা এই টেক্সট বুক বলিতে যেখানে ভুল ভুল হয়েছে, যেটা তুলে ধরা হয়েছে, মিডিয়াতে আনা হয়েছে, সেগুলো কিন্তু আবার শুধরানো হচ্ছে। পাশাপাশি যেটি বলতে চাই, আজকে কওমি মাদ্রাসার স্বীকৃতি, এটি তো আপনি নিজেই বললেন যে বিএনপির সময়ও কিন্তু তারা এটি স্বীকৃতি
তারা দিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে বাস্তবায়ন করেননি। সময় শেষ হয়েছে, ঠিক আছে, সময় শেষ হয়েছে। আজকে একটি সরকার এসছে, মানে বিএনপি সরকার তো আওয়ামী লীগের যা কিছু অর্জনগুলো ছিল 2001 সালে এসে সেই কমিউনিটি হাসপাতাল থেকে শুরু করে সবগুলো বাতিল করে দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারকে অন্তত এইটুকু আপনি ধন্যবাদ দিতে হবে যে শান্তি চুক্তি যেটি বিএনপি শুরু করেছিল, অর্থাৎ 2009-তে যখন সরকার আসলেন তখন কিন্তু শান্তি চুক্তিটাকে নিয়ে কিন্তু সরকার শান্তি চুক্তিটাকে বাস্তবায়ন করেছিল। শান্তি চুক্তির কথা বলছেন? হ্যাঁ, না, সেটা তো 96 সময় হয়েছিল, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেছেন। শুরু করেছিল কিন্তু বিএনপি আলোচনা। কর্নেল ওলি সাহেব তিনি বহুবার তিনি ইয়েতে গিয়েছিলেন। অর্থাৎ ভালো যে কোনো কাজ আওয়ামী লীগ সরকার সেগুলোকে কিন্তু করেছেন। সে কোন সরকার করলো সেটা বড় প্রশ্ন। এই একটি ভালো কাজ, কিন্তু আপনাদের দেরি হলো না, ভালো 11 বছর। সেগুলো তো মূল্যায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য কথা বলতে হবে, তাদের পক্ষ থেকে তারা কতটুকু তাণ্ডব বন্ধ করবে সেগুলো দেখতে হবে। তারপরে যখন আজকে এই আলেম ওলামারা তারা গিয়েছিলেন, আরেকটি কথা শওকত মাহমুদ সাহেব বলেছেন যে আলেম ওলামারা যদি সরকারের সাথে যদি থাকে তাহলে ওনারা নাকি ভালো আলেম ওলামা নন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় থাকবেন তখন আলেম ওলামারা যদি ওনার সাথে থাকেন তাহলে সে আলেম ওলামারা শুদ্ধ থাকবেন। আর শেখ হাসিনা যদি সরকার আওয়ামী লীগের হয়, প্রধানমন্ত্রী হয়, তার সাথে গেলে পরে তারা সঠিক নয়। কিন্তু বেগম জিয়ার সাথে যে আলেমরা ছিলেন তারা আসলে রাজনীতি করতে এসছেন, কিন্তু শেখ হাসিনার সাথে যারা আসছেন তারা তো রাজনীতি করছেন না বলে মনে করছেন, যারা নিজেদেরকে আলেম বলছেন। আমার মনে হয় যে শওকত ভাই এই বিষয়ে আমি কথাটা বলতে চাই যে হেফাজতে ইসলামী একটি ইসলামী আন্দোলন, এটি কোনো রাজনৈতিক দল নয়। এর মধ্যে হেফাজতের নেতাদের মধ্যে কেউ কেউ ইসলামিক রাজনৈতিক দল আছে। তারা বেগম খালেদা জিয়া তাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন এবং ক্ষমতায় যাবার আগ মুহূর্তে সে গ্যাজেট হয়েছিল, কিন্তু এই পরবর্তী সরকারগুলো এগুলো বাস্তবায়নে অনেক ঢিলামি করেছে এবং তারা একটা বার্গেনিং করতে চেয়েছে। এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু হেফাজতকে অত্যাচার করে তাদের সঙ্গে রাজনৈতিক নেগোসিয়েশন করতে। শওকত ভাই, আপনি আমার অনুমতি দিলে আমি শুধু একটু বলি, 2001 সাল থেকে এই দাবি বিবেচনা করছেন বেগম জিয়া। তিনি সেইটি গেজেট নোটিফিকেশন করেছেন 2006 সালের অক্টোবর মাসে এসে। তার মানে তিনি যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন তখন সেটিকে একটি বার্গেনিং টুল হিসেবে কিন্তু তিনি ব্যবহার করছেন। সেটা কিন্তু হেফাজতের আন্দোলনও, কিন্তু হেফাজতকে আন্দোলনও করতে হয়নি এটার জন্য, এর কথাও মনে রাখতে হবে। হেফাজত কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর গেটে মারমুখী হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কেন করেনি? কারণ বিএনপি সরকারের স্পষ্ট তাদের আশ্বাস ছিল যে তোমাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি আমরা দিয়ে দেব, এবং তারা দিয়েছে, তারা কথা রেখেছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা গত 11 বছরের প্রক্রিয়ার কথা যেটা আপনি বললেন, এটা আমার মনে হয় যে এই আলেকজান্ডার সোলজেনিৎসিন যে আপনার নোবেল বিজয়ী লেখক, তার একটা কথা আছে, মানে স্ট্যালিন তো ছিল মানে হিটলারের চাইতে বেশি লোক মেরেছিল আপনার এই ফ্যাসিবাদী কায়দা তার নিজের ভিন্ন মতাবলীর মধ্যে। তার সঙ্গে বলেছিল যে টর্চার ওয়াজ পার্ট অফ স্ট্যালিনস ওয়ার এগেইনস্ট the truth, the torture, not to force you to reveal a fact, but to force you to collude in a fiction. মানে আমার ফিকশনের সঙ্গে তুমি একমত, তোমার কোনো সত্য প্রকাশ করতে হবে না। যেমন হেফাজতকে এরকম নির্যাতন করে তারা হেফাজতের সঙ্গে যে আপোষটা করেছে, এবং আওয়ামী লীগেরই যারা জোটের, কিন্তু আপনি বারবার নির্যাতন বলছেন, কিন্তু সেটি তো আসলে আমার মনে হয় বাজওয়ার্ড। কারণ হেফাজতকে বারবার বলা হয়েছে যে আপনাদের মধ্যে কে মারা গেছেন তার নাম দেন, অধিকারকে বলা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা কিন্তু আসলে কোনো নাম পাই নাই। তো নাম না পেলে সরকার যাদেরকে মেরেছে, সরকার তো বলেছে তারা 50 বা 150 জনকে হত্যা হয়েছে। না 50 জন, পুলিশ কমিশনারের একটা বিবৃতি ছিল, আর সরকার তাদের নাম বলতো। সরকার তো বলেছে যে 14 জন সরকার। আপনি যে কথা বলছেন, আপনি জানেন এখনো অনেক মাদ্রাসার শিক্ষক এসেছিলেন, মাদ্রাসায় গিয়ে খোঁজ করা হয়েছে যে এখানকার কোন শিক্ষক সেখানে গিয়েছিলেন, এবং লাশ নিতে আসেনি অনেকে, যে এই ভয়ে যে আমি লাশ নিতে গিয়ে আমার পরিচয় দিয়ে যে আমার ভাই এখানে এসেছিল, সেখানেই কিন্তু তাদেরকে নিগৃহীত করার একটা ব্যবস্থা ছিল। পাশাপাশি এটিও আছে যে বলা হয়েছে সে মারা গেছে, কয়েকদিন পরে তাকে দেখা গেছে। আপনি একটি শান্তিপূর্ণ সমাবেশের উপর আপনি আঘাত করেছেন। আমি বললাম যেটা বললেন যে বাইতুল মোকাররমে, আমি কথাটা শেষ করে নিই, বাইতুল মোকাররমে কোরআন শরীফ পুড়িয়েছে হেফাজতের নেতাকর্মীরা, আমি এটা বিশ্বাস করি না।
কারা পুড়িয়েছে? আমি মনে করি যে সরকারের একটি অংশ, আমি এটা স্পষ্ট করে বলি, আমরা তদন্ত করছি, আমরা দেখেছি সরকারের একটি অংশ, বিশেষ করে সরকার সমর্থিত পরিবহন শ্রমিকদের একটা অংশ সেদিন নামানো হয়েছিল এইটা জাস্টিফাই করার জন্য, যে রাত্রে যে আক্রমণ করা হবে এটা জাস্টিফাই। কোন সঠিক ইমাম এবং আলেম তারা কোরআন শরীফ পড়াবে এটা আমরা কখনো বিশ্বাস আমাদের তো একদমই সময় নেই। আমি শওকত ভাইকে এই প্রশ্নটি করতে হবে যে 2001 সালেও থেকে 6 সালেও মঙ্গল শোভাযাত্রা হয়েছে অন্য সময়ের মধ্যে, তখন হেফাজত এটি বন্ধ করতে বলেনি, এখন বন্ধ করতে বলছে কেন? হেফাজতের তখনও বলেছিল, এবং মঙ্গল শোভাযাত্রার মানে তখন যে আকার ছিল, প্রকার ছিল, মঙ্গল শোভাযাত্রার আকার প্রকার কিন্তু আমি মনে করি যে সাম্প্রতিককালে আগের চাইতে অন্য রূপ ধারণ করেছে। এবং যেখানে আপনি মনে করেন যে এই পহেলা বৈশাখের পোস্টারের মধ্যেও যে গান দেওয়া হয়েছে, গানের কথা বলা হয়েছে, সেটি সম্পর্কেও কিন্তু আপত্তি আছে। আমার কথা হচ্ছে যে পহেলা বৈশাখকে আমি কোনো ধর্মীয় বেদাত বলে যারা বলেন এটা আমি মানি। পহেলা বৈশাখ একটা গ্রামীণ উৎসব, কিন্তু পহেলা বৈশাখের নামে যদি আমাদের এই দেশজ সংস্কৃতি বিরোধী এবং যেখানে ধর্মকে অতিক্রম করার কোনো পর্ব ঘটে যায় সেইখানে আপত্তি, এই সময় এসে পহেলা বৈশাখ একটু চেঞ্জ হচ্ছে বলে আপনি মনে করছেন? জনাব শওকত মাহমুদ, জনাব আমি একটা জায়গাতে একটা বলতে হবে, বারবার শওকত মাহমুদ সাহেব বলছেন যে হেফাজতকে নির্যাতন করা হয়েছে, এবং তিনি একটা নতুন থিওরি আনলেন যে ওই সময় শ্রমিক কি এরা তারা নাকি, তা আপনার যেসব টেলিভিশন চ্যানেল এবং পত্র পত্রিকাতে সেই সময়কার এই কোরআন শরীফ পড়ানোর যে ঘটনাগুলো এবং আই উইটনেস দিয়ে আপনারা বলছেন সবই কি মিথ্যা? আমরা তদন্ত করছি, ইউটিউবে আছে। জনাব শওকত মাহমুদ, জনাব ইকবাল চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মানুষের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।